নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল। এদিকে রাষ্ট্রের মৌলিক বিষয়ে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশিটাই বলা যায়, এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনক ভাবে এখানে তো এমন ভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি, জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। আগামী নির্বাচনকে ঘিরে কর্মসূচিগুলোতে বিশৃঙ্খলা হলে ফ্যাসিস্টের দোসররা সুযোগ নেবে, তাই সতর্ক থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। আসল ফ্যাসিস্টরা পলাতক হলেও তাদের দোসররা দেশে রয়েছে বলে মন্তব্য করেন জয়নুল আবদিন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন বানচালের বহু ষড়যন্ত্র চলছে, যা প্রতিহত করার একমাত্র উপায় বিএনপির ৩১ দফা সফল করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই সরকারের চলে যাওয়ার পরেও কিছু সংখ্যক এই সরকারের প্রেতাত্মারা বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় এখন তাদের প্রেতাত্মারা কাজ করছে। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ৩১ দফা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল কর্মসূচি, সেই সকল কর্মসূচিকে সফল করে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন যদি আপনারা উপহার দিতে পারেন, তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যারা এই টেক্সটাইল সেক্টরকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। সেই রুখে দাঁড়াবার জন্য প্রয়োজন একটি নির্বাচন। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বণ্টনের বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চায় বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন, বাস্তবতার নিরিখে আসন ভাগাভাগি করা হবে। এছাড়া ঘোষিত ২৩৭ আসনের কয়েকটিতে পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। এবার নির্বাচনে প্রচারে ভিন্নতা আসছে বলেও জানান দলটির নীতি নির্ধারকরা। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। নানা শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে এগুচ্ছে দেশ। আগামী মাসের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, এরপরেই শুরু হবে ভোটের আনুষ্ঠানিকতা। জুলাই সনদ, গণভোট সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। জোট শরিকদের মধ্যে আসন বণ্টন, নির্বাচনী কর্মকৌশল ও ইশতেহার তৈরির কাজ চলছে। আসন তো চাইতেই পারে এবং চাওয়াটাই স্বাভাবিক, তাই না? সকলের অধিকার আছে চাওয়ার। যুগপৎ শরিকদের আসন বণ্টনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির ২ জন সদস্য। সাধ্যের মধ্যে সর্বোচ্চ ছাড় দিয়ে শরিকদের আসন দেয়া হবে বলে জানান তারা। যেখানে যেখানে যেটা যথার্থ সেটা করা হবে, এটা এখানে কোনো নাম্বারের কোনো ইস্যু নেই। কারণ আমরা এমন না যেটা কোটা ভাগ করছে, এখানে যাদের যেখানে সুযোগ আছে, যথার্থতা আছে একটা নির্বাচনী এলাকায়, সেইভাবে আলাপ আলোচনা হচ্ছে। আসন ছাড়তে হবে এটা আমি বলতে পারি না, তবে তাদেরকে আসন দেওয়া হবে এটা আমি বলতে পারি।
অতি দ্রুত হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব খুব দ্রুত করতে চাচ্ছেন। 237 আসনে দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন আসনে বিক্ষোভ চলছে। তবে এটিকে অস্বাভাবিক মনে করেন না দলটির এই নীতি নির্ধারক। কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত ছিল তার কথায়। পলিটিক্স তো ঘোরে, তো সুতরাং হইতে পারে, 2-4টা হইতে পারে, অ্যাডজাস্টমেন্ট হতে পারে। যোগ্যদের মধ্যে থেকে যোগ্যতরটা বেছে নিতে হচ্ছে। তা আর 9 জনের মনে কষ্ট থাকতেই পারে। আর বিশেষ করে এইরকম একটা সিচুয়েশনে আন্দোলন সংগ্রাম করেছে, দল ছেড়ে চলে যায় নাই, জেলে গেছে, তো এই পরিস্থিতিতে এরকম হওয়াটা আমি খুব একটা অস্বাভাবিক মনে করি না। এটা তফসিল ঘোষণাটা হলে, ফাইনাল মনোনয়নটা দিলে এইসব চলে যাবে, এগুলো থাকবে না। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। আমরা কি স্ট্র্যাটেজিতে ইলেকশনটা করবো, কারণ 17 বছর তো আমরা ইলেকশন করি নেই, সেই স্ট্র্যাটেজিতে আমরা ঠিক করলাম। কারণ এই স্ট্র্যাটেজিতে তোমার সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করবে। শফিকুল হক, 71, ঢাকা। এবার ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে সরকার গঠনের কথা বললেন জামায়াতের আমির শফিকুর রহমান। শুক্রবার এক নির্বাচনী সভায় তিনি আরও বলেন, কেউ কেউ জামায়াতকে বাদ দিয়ে সরকার গঠন করতে চাইলেও তারা তেমনটা করবেন না। এদিকে ভোটে না জিতলেও দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। নির্বাচনী প্রচারণায় বেশ জোরেশোরে নেমেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীর ভাষণ থেকে চলো একসাথে গড়ি বাংলাদেশ শিরোনামে যুব ছাত্র নাগরিক গণসমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে বক্তব্য দেন ঢাকা 17 আসনে দলটির মনোনীত প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। বলেন, দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না। তারা যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগ আপনারা কি হাতছাড়া করবেন নাকি এগিয়ে যাবেন? সমাবেশে জামায়াতের আমির বলেন, দেশ পরিচালনার দায়িত্বে যেতে না পারলেও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবেন তারা। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যায় অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার এর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এটাও কেউ আমাদেরকে থামাতে পারবে না। তিনি আরও বলেন, কেউ কেউ ক্ষমতায় গেলে জামায়াত ছাড়া সরকার গঠন করতে চায়, তবে নিজেরা জিতলে এর ভিন্ন কিছু করতে চান তারা। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে ভিন্ন ধর্মের অনেকেই জামায়াতের প্রার্থী হতে পারেন বলেও ইঙ্গিত দেন শফিকুর রহমান। সমর্থন চাই, পাশে চাই, সাথে চাই। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। জাতীয় নির্বাচনে বিভিন্ন ধর্মের ও পেশার সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক প্রার্থী দিতে চায় জামায়াতে ইসলামী। দলটির নেতা আব্দুল্লাহ তাহের জানান, এজন্য একটি তালিকা ধরে প্রস্তুতি চলছে। আর আন্দোলনরত 8টি দলের সাথে সমন্বয় করেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে। এদিকে ইসলামী আন্দোলন বলছে সবকিছুই পরিষ্কার হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজপথে বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকলেও নির্বাচনী প্রস্তুতিতে ঘাটতি রাখেনি ইসলামী দলগুলো। ইতিমধ্যে প্রায় 300 আসনে প্রাথমিকভাবে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। 5 দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দল। দলগুলোর সম্মিলিত এই মহড়াকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই মনে করা হচ্ছে। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিভিন্ন ধর্মের ও পেশার লোকদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রার্থী তালিকা প্রস্তুত করছেন তারা। আমরা ইনক্লুসিভ সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করছি। যেমন শুধু একটি দল তো নয়, অন্য দলগুলোকে আমরা নিচ্ছি, এটা একটা ইনক্লুসিভ। ক্যান্ডিডেটের ক্ষেত্রেও
আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে ইনক্লুড করার চিন্তা ভাবনা করছি এবং বিভিন্ন ধর্মে বিশ্বাসী লোকদেরকেও আমরা এখানে ইনক্লুড করার জন্য চিন্তা করছি। বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের ভিতরে যদি এরকম যোগ্য লোক পাওয়া যায় যাদেরকে আমরা সকলেই নমিনেশন দিলে জিতে আসবে, সেদিকটাও আমরা কনসিডার করতে পারি। একটা গুড নাম্বার অফ সিটস যে তারা জিতবেন, তাদের দলের লোকরা জিতবেন, আমরা তখন এটা তাদেরকেই সেখানে মনোনয়ন দেব। নির্বাচনের তফসিল ঘোষণার পর সমমনা দলগুলোর সাথে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান জামায়াতের একজন সহকারী সেক্রেটারি। যেহেতু আমরা একসাথে আন্দোলনে আছি, নির্বাচনের সমঝোতার মধ্যে করার নীতিগত ফয়সালা আছে, সেজন্য সবাই নির্বাচনে কাজে মজা পাচ্ছে এবং আশা করি তফসিল ঘোষণা হলে তারপরে আমরা আসন সংখ্যাটা কোন দলে কিভাবে পেতে পারে এটা আমরা চূড়ান্তভাবে জানতে পারবো, দেখতে পাবো। তবে আসন ভাগাভাগি নিয়ে 8 দল এখনো কোনো আলোচনা করেনি। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বিজয়ী হতে পারবে এমন প্রার্থী যে দলেরই হোক সমর্থন দেবেন তারা। কোন দল কয় আসনে নির্বাচন করবে, কোথায় করবে, এটা আমাদের এখনো পর্যন্ত আলোচনা এজেন্ডা হিসাবে আসে নাই। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা এ নিয়ে আলোচনা করব। ইসলামী সংগঠনগুলো এমন যে আমরা কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত হইলে এর বাইরে কেউ যাবে না এবং স্থানীয়ভাবে দেখা যাবে সেই প্রার্থীর পক্ষে সকলে কাজ করবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আরও কয়েকটি দল 8 দলের সাথে যুক্ত হতে পারে বলে জানান নেতারা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাগুরার নারীদের রয়েছে ব্যাপক আগ্রহ। নতুন ভোটার থেকে শুরু করে সকল পর্যায়ের নারীরা দ্রুত শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখতে চান। এরপর নির্বাচন পরবর্তী দেশে নারীদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সম অধিকার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা করেন। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। দুটি আসন নিয়ে গঠিত মাগুরা জেলায় এবার ভোটার সংখ্যা 8,36,865 জন, যার মধ্যে নারী ভোটার রয়েছেন 4,16,150 জন। এসব ভোটাররা আসন্ন নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। এই ভোটারদের মধ্যে শিক্ষার্থী ও নতুনদের প্রত্যাশা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দ্রুত নির্বাচন দরকার। তবে অবশ্যই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকতে হবে। তারা চান সুষ্ঠু ও নিরাপদ একটি নির্বাচন হোক, যেখানে নারী ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নিরাপদে ভোট দিতে পারবেন। সেই সাথে গ্রহণযোগ্য নির্বাচন হলে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। দ্রুত একটা ভালো নির্বাচন দরকার। নতুন ভোটার হিসেবে ভোট দেব যাতে গণতন্ত্র ফিরে আসে। নির্বাচনের পরে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশ এগিয়ে যাবে। এজন্য আমরা দ্রুত নির্বাচন আশা করছি। আমি যেহেতু নতুন ভোটার, এজন্য আমি চাচ্ছি আমার মন পছন্দ মতোই আমি যেন আমার ভোটটা দিতে পারি। জনগণের অংশগ্রহণে একটা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা আমরা চাই, যে সরকার ব্যবস্থায় নারীরা যাতে কোনোভাবে অবহেলিত না হয়, নারীদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে। নির্বাচন পরবর্তী নারীদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা প্রতিষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করছেন জেলার অনেক নারী। এছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যার ফলে দেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশাও নারীদের। নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান, অধিকার নিয়ে খুব একটা কাজ হয় না। আশা করি এবার নির্বাচনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে। আমি চাইবো যে শুধুমাত্র জনগণের জন্যই সংসদটা পরিচালনা করবে এবং জনগণের মঙ্গলের জন্যই তারা কাজ করবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলে আমাদের নিরাপত্তার অভাব তো থাকবে না, ঠিক আছে? আর আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাচ্ছি আসলে। আর সকল রাজনৈতিক দলে নারী প্রার্থী বাড়ানোর দাবি তুলেছেন জেলার সমাজকর্মী, নারী নেত্রী সহ কর্মজীবী নারীরা। তারা মনে করেন এর মাধ্যমে তৃণমূলের সাথে নারীদের সম্পৃক্ততা বাড়বে। পাশাপাশি নারী পুরুষের বৈষম্য হয়, যাতে নারী ভোটাররা কোনো রকম নিরাপত্তাজনিত সমস্যায় না ভোগেন এবং তারা খুব সুন্দরভাবে ভোট সেন্টারে যে তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারেন। আমরা দলগুলোর ক্ষেত্রে প্রত্যাশা করি যে অর্ধেক জনগোষ্ঠী তারা নারী ভোটার, তো তাদেরকে তারা একটা মূল্যায়ন করবে এবং অধিক সংখ্যক নারী প্রার্থী দিবে। প্রত্যেকটা দলেরই উচিত নারীদের আসন সংখ্যা একটু বৃদ্ধি করা, তাহলে আমাদের সুবিধা হবে কি, তৃণমূল থেকে আমাদের যে প্রার্থীগুলো আসেন তাদের কাছে আমরা কিছু বলতে পারবো, আমাদের মতামতগুলো তাদের কাছে ব্যক্ত করা। তবে এসব প্রত্যাশা পূরণে সবার আগে দরকার একটি উৎসব মুখর ও সুষ্ঠু নির্বাচন, এমনটাই মনে করছেন মাগুরার নারী ভোটাররা। মনিরা কাজুরি, ৭১।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ব্রাকসু এবং হল সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। 1 মাসে 2 দফা নির্বাচন কমিশন পুনর্গঠনের পরও থমকে আছে তফসিল। ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ ও প্রশ্ন। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন নববী ফেরদৌস রাফি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন নিয়ে 2 দফা নির্বাচন কমিশন পুনর্গঠনের পর 18 নভেম্বর ঘোষণা করা হয় ব্রাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী 26 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং 27 নভেম্বর মনোনয়ন বিতরণের কথা থাকলেও এরই মধ্যে ফের শোনা যায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের গুঞ্জন, আর এতে অঘোষিতভাবে স্থবির হয়ে পড়ে নির্বাচন প্রক্রিয়া। খেলা হচ্ছে সময় টিভি নিয়ে। বৃহস্পতিবার সকাল থেকেই মনোনয়নপত্র সংগ্রহে গেলে ফেরত আসে শিক্ষার্থী ও সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনের এমন দোলাচলে নতুন করে অনিশ্চয়তায় পড়ে শিক্ষার্থীরা। তফসিল অনুযায়ী যে নির্দিষ্ট তারিখে যে নির্দিষ্ট কাজগুলো করবার কথা ছিল সেটি একেবারেই ব্যাহত হয়ে যাচ্ছে। তো আমরা এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হতাশ, যারা বিশেষ করে মনোনয়নপত্র নেবেন। দল গোষ্ঠীর মতামত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই নির্বাচনটা হয়তোবা তারা মুখে বলতে চাচ্ছে না, কিন্তু তারাও হয়তোবা এই নির্বাচনটা হয়তো চায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার যোগ্য ব্যক্তিকে সিলেক্ট করতেছে না, যে এখানে ফিট, যে এটা দায়িত্ব নিতে ইচ্ছুক কিংবা তাকে কিন্তু সিলেক্ট করতেছে না। হয়তো এরকমটা হতে পারে। নির্বাচনের যে সময় এনারা আরো আগে থেকে যদি শুরু করতো তাহলে হয়তোবা এত ঝামেলা পোহাতে হতো না। নির্বাচন কমিশনের দাবি, প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতি এবং রেজিস্ট্রার দপ্তরের সহযোগিতা না পাওয়ায় পুরো প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ইলেকশন কমিশনার ডেফিনেটলি আমরা তো অ্যাজ এ টিম কাজ করি, কিন্তু উনি তো চিফ। হ্যাঁ, তো আমরা তো আসলে অফিশিয়ালি ইনফর্ম না, এখনো আমাদের কাছে এই সম্বন্ধে কোনো তথ্য নাই। আমরা তাদের কাছে 2 বার চিঠি দিয়েছিলাম ইনফরমেশনগুলো চেয়ে, এবং তারা আসলে আজকে দিয়েছেন, এবং তারা কেন দেননি এ বিষয়টা আমার মনে হয় তারাই ভালো বলতে পারবেন। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, সব সংকট কাটিয়ে এখনো নির্ধারিত সময়েই ব্রাকসু নির্বাচন করতে চান তিনি। আমি মনে করি নির্বাচন কমিশন ঘোষিত ডেট অনুযায়ী তাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে, তারাই এটা বলতে পারবে ওই ডেটেই হবে। আমি মনে করি তাদের ঘোষিত ডেটকে আমরা রেসপেক্ট করি, প্রশাসন সার্বিক সহযোগিতা করতে অলওয়েজ প্রস্তুত আছে। বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও 3টি হল শিক্ষার্থী সংসদের মোট ভোটার সংখ্যা 7,894 জন। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। এখনো পাড়ার শ্রমিকের পরিকল্পনায় তৈরি পুরনো ইট কংক্রিটের বহুতল ভবন রয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। নতুন ভবন নির্মাণেও তেমন মানছে না বিল্ডিং কোড। নগর পরিকল্পনাবিদ ও ফায়ার সার্ভিস বলছে, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা এই নগরী নিয়ম নীতির বালাই ছাড়া তৈরি। এখন বেশি মাত্রার ভূমিকম্প থেকে বাঁচার একমাত্র উপায় সচেতনতা। ফায়ার সার্ভিসে দরকার আধুনিক সরঞ্জাম, লাগবে বাড়তি জনবল। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। কক্সবাজার 1 খণ্ড জমি মানে বহু টাকা, আর জমির দামের চাপে হোটেল মালিকরা ভবন গেঁথে তুলেছেন একে অপরের গায়ে। 4 থেকে 8 ফুট দূরত্ব রাখার নিয়ম থাকলেও কোথাও সে নিয়ম মানা হয়নি। নির্মাণের সময় প্রশাসনের কোনো বাধা আসেনি। কোথাও কোথাও ফায়ার সেফটি রাস্তা নেই কোনো পর্যাপ্ত জরুরি সিঁড়িও। নগর পরিকল্পনাবিদদের মতে পর্যটন জোনের অধিকাংশ হোটেলে নির্মিত হয়েছে নিয়ম ভেঙে। শহর ও শহরতলি মিলিয়ে হাজারো বসতবাড়ির ঝুঁকিতে রয়েছে নির্মাণ শ্রমিক নির্ভর নির্মাণে। একজন টেকনিক্যাল পার্সন থাকার পরেও যদি আমি মিস্ত্রির কাছে যাই, তখন আমি প্রপার সলিউশন পাবো না। কক্সবাজারে বলতে গেলে বেশিরভাগ ভবন এখন এইভাবেই হচ্ছে, যেটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি অলরেডি সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক ঝুঁকি আপনি শুধুমাত্র কোনো টেকনোলজি দিয়ে অ্যাভয়েড করতে পারবো না। প্রাকৃতিক ঝুঁকি আমরা যতটুকু পারি আমাদের সচেতনতায় আমাদেরকে উত্তরণের উপায়। ফায়ার সার্ভিস বলছে, কক্সবাজারে বড় ভূমিকম্প হলে উদ্ধার করার মতো প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম তাদের নেই। ম্যাক্সিমাম বিল্ডিং এ দেখা যাচ্ছে যে আমাদের সাথে কোক বলেন, অন্যান্য সংস্থা বলেন, এগুলো একটু কন্ট্রাডিকশন আছে। যেমন ওরা হাই রিস্ক হিসেবে গণ্য করে হচ্ছে 10 তলার উপরে, আর আমাদের ফায়ার সার্ভিস আইনে হচ্ছে 7 তলা বা 23 মিটার হলেই সেটাকে হাই রিস্ক হিসেবে গণ্য করে। এই জন্য 23 মিটার হলেই 2টা সিঁড়ি রাখতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। তাদের আরেক শঙ্কা হলো কক্সবাজার জুড়ে লাখের বেশি মানুষের বসবাস ঝুঁকিপূর্ণ পাহাড়ে। রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায়, তাই ফায়ার স্টেশনগুলোতে জনবল বাড়ানো দরকার। কামরুল ইসলাম মিন্টু,
একাত্তর, কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়া শহরে আধিপত্য বিস্তার নিয়ে এক দফা গোলাগুলির পর গভীর রাতে সাদ্দাম হোসেন নামের এক সাবেক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের স্বজনদের অভিযোগ, সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তারা আরও দাবি করেন, প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করে দিলীপ দাবি করেছেন, প্রতিপক্ষের গুলিতে সাদ্দামের মৃত্যু হয়েছে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডে পূর্ব বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের লোকজনের ওপর গুলি চালায় একই এলাকার লায়ন শাকিল গ্রুপের লোকজন। এ সময় টুটুল মিয়া, শিহাবুদ্দিন ও সাজু মিয়া নামের 3 জন গুলিবিদ্ধ হন। এরপর মধ্যরাতে গুলিবিদ্ধ অবস্থায় সড়ক থেকে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের অভিযোগ, মৃত্যুর আগে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলে রাতে তো করে দিলীপের সাথে রে দিলে আমার সাথে লোক আমার ডাক দিচ্ছে, আমি যেতে পারবো না। আমার ছেলের বিচার চাই, নির্দোষ ছেলের বিচার চাই। নিহত সাদ্দাম সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং দিলীপের সমর্থক ছিলেন। স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে হত্যা করা হয়েছে। এই 3 জন আইসা ওরে নিয়ে গেছে, নিয়ে 15-20 মিনিট পরে আমরা কোনো গতি পাই নাই। সুবিচার চাইছে যে ফাঁসি হোক, এরকম ধরনের কাজ করবো। আজকে আমার ছেলে বাইরে যাবো, নিরাপত্তা নাই। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দিলীপ। তিনি দাবি করেন, রাতে সাদ্দাম তাদের সাথেই ছিলেন। প্রতিপক্ষের লোকজন আবারও তাদের উপর গুলি ছুড়লে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। দুজন গুলি শব্দ দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছের ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। তখন বুঝতে পারি না যে কে পড়ছে। একদম পিছনে পড়ে গেছে। আমরা দৌড়ে একটু সামনে গিয়ে যখন হাওমাও চিৎকার শুরু করছি, আমাদের এখানে লোকজন ছিল, অনেক লোকজন ছিল, এরা তারা দৌড়ে আসছে। দৌড়ে এসে আমরা তাদেরকে ধাওয়া করে উদ্দেশ্যে দিকে আসছি, তখন এসে দেখি সাদ্দাম মাটিতে লুটায় পড়ে আছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা যেহেতু আমাদের তদন্তাধীন আছে, আমরা হয়তো আর একটু সময় লাগবে, আমরা উদ্ধার করতে পারবো। এবং ঘটনা যে ঘটাক, যে পক্ষই ঘটনা ঘটিয়ে থাকুক, যে অপরাধী অপরাধ করে থাকুক, তাকে আমরা অবশ্যই দ্রুত আইনে আওতায় আনবো। মনিরা কাজুরি, 71। জয়পুরহাটের পাইকারি বাজারে হঠাৎ করেই বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ। কৃষকরা বলছেন, 1 সপ্তাহের ব্যবধানে দাম নেমে এসেছে অর্ধেকে। এতে খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা স্বস্তি জানালেও কৃষকরা বলছেন তারা ক্ষতিগ্রস্ত হলেন। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, শিম, পেঁয়াজের কলিতে ভরপুর জয়পুরহাটের নতুন হাট পাইকারি বাজার। শুক্রবার এই বাজারে হঠাৎ করে বেড়ে যায় সবজির সরবরাহ, আর এতে সব সবজির দাম নেমে যায় প্রায় অর্ধেকে। বাজারে 120 টাকার বেগুন বিক্রি হয় 45 থেকে 50 টাকায়, 60 টাকার ফুলকপি, বাঁধাকপির দাম 20 থেকে 25 টাকা কেজি, 100 টাকার শিম 45 থেকে 55 টাকা, 120 টাকার টমেটো 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হয়। দাম গত সপ্তাহে ছিল হলো 50 টাকা কেজি, আজকে হলো 25 টাকা 30 টাকা কেজি। পুরুল ছিল হলো 1800 টাকা মন, আজকের বাজার হলো 1000। গত সপ্তাহ থেকে আজকের বাজার দ্রব্যমূল্য প্রায় অর্ধেক। বেগুন 50 টাকা বিক্রি হচ্ছে, মূলা 15 থেকে 18 টাকা বিক্রি হচ্ছে, সিম বিক্রি হচ্ছে 65-70। এখন বাজার অর্ধেকটা দামে আমরা পাচ্ছি। এর কারণটা হলো শীতের যে সবজি সেটা নামছে। তবে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কমে যাওয়ায় হতাশা জানান কৃষকরা। তারা বলছেন, এই দামে কারো কারো উৎপাদন খরচ ওঠেনি। দাম একটু কম বলতেছে সবাই, তবে বিক্রি হয় কিন্তু দামে একটু কম। সবজি আমদানি বেশি থেকে সবজির বাজার কমে আছে, 50 থেকে 60 টাকা কেজি। টমেটো নিয়ে আসছি, গত সপ্তাহে বেশি 100 টাকা 110 টাকা কেজি, আর আজকের হাটে বেশি 50 থেকে 60 টাকা কেজি। আগে বেশি 1000 টাকা, এখন বেশি 400 টাকা, 450, 500 এর উপরে যায় না, তাহলে 15 টাকা 10 টাকা কেজি। এখন নতুন নামানো যে 10 টাকা বেশি দামে বিক্রি করবো, কিন্তু সেটা আমরা আসে বসে আছি, দামই কষা না। চাষ করতে গেলে কত শ্রম দিতে হয়, তারপরও আমরা কিন্তু কোনো মূল্যায়ন পাই না।
তবে বাজারে আলুর দাম কিছুটা বেড়ে 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজ, রসুন ও আদার পাইকারি দর একই রকম আছে। মনিরা কাজুরি, ৭১। নিত্যপণ্যের বাজারে দ্বিমুখী নীতিতে ভুগছেন ভোক্তারা। সরবরাহ ঘাটতিতে পণ্যের দাম যে হারে বাড়ে, যোগান বাড়লে সে হারে দাম কমে না, যার বাস্তব উদাহরণ শীতকালীন সবজি। ভোক্তাদের দাবি, বাজার ব্যবস্থাপনায় সরকারি সংস্থাগুলোর ব্যর্থতার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। রাকিব হোসেনের রিপোর্ট। চলতি বছর চাহিদার তুলনায় বেশি উৎপাদনের কারণে আলুর দাম ক্রেতার হাতে নাগালে। বছরের শেষ সময়ে এসেও প্রতি কেজি মিলছে 25 টাকা দরে। তবে এরই মাঝে নতুন আলু বিক্রি হচ্ছে প্রায় 5 গুণ বেশি মূল্যে। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই নতুন আলুর দাম বেশি, যদিও তা মানতে নারাজ ক্রেতারা। মনে করেন পুরান আলু অনেক সাপ্লাই আছে, তো এই কারণে দাম তেমন একটা বাড়ে নাই। এগুলো 25 টাকা 30 টাকা বেচতেছি আমরা। আর নতুন আলু যখন সাপ্লাই কম, তো এই কারণে একটু দাম বেশি। সিজনের প্রথম হিসেবে আমরা হয়তো যারা কিনতে পারি তারা এটা কিনে নেই, কিন্তু ব্যাপারটা খুব বেশি যুক্তিসঙ্গত না, কারণ ইতিমধ্যে বাজারে আলু আসলে উঠে গেছে এবং এটা বাজারে দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। কৃষক যদি এই দামে এর কাছাকাছি দাম পেত তাহলে অবশ্যই আমরা এটা আনন্দিত হতাম, কিন্তু এটা হয়তো বা সেটা হচ্ছে না। এখন মাঝের ব্যাপারটা আমাদের দেখা দরকার। তবে উল্টো চিত্র অন্য সব সবজির ক্ষেত্রে। বাজারে সরবরাহ বাড়লেও সমান তালে কমেনি শিম, লাউ, টমেটো সহ শীতকালীন সব সবজির দর। ফলে বাজারে দ্বিমুখী নীতির বাস্তবতা স্পষ্ট। দোকানের অভাব নাই, বেশি লাভ করবো কোথা থেকে বলেন? আরো এক দোকান দেখে আর এক দোকানে দৌড় দেয়, আমরা দাম বেশি চাওয়ার সুযোগ নাই। এক একটা ফুলকপি তার 50 টাকা 60 টাকা পিস, এক একটা পাতাকপি 45-50 টাকা পিস, একটা লাউ 70 থেকে 80 টাকা, তার নতুন গাজর আপনার হলো 80 থেকে আমরা হলো 100 টাকা, টমেটো নতুন যেটা আসতেছে এটা হলো 100 থেকে 110 টাকা। বেশ কিছুদিন ধরে নিম্নমুখী সব ধরনের মাছের দর। চাষের রুই, কই ও পাঙ্গাস মিলছে 200 টাকার কমে। একই অবস্থা সব ধরনের মুরগি ও ফার্মের ডিমে। একরকম স্থিতিশীল দেখা গেছে বেশিরভাগ মুদি পণ্যের দরও। হয়তো দু একটা জিনিসের একটু আপনি মনে করেন 5 to 10% প্লাস মাইনাস হচ্ছে, বাট ওভারঅল প্রাইসিং এর আমি কোনো ইম্প্যাক্ট দেখি না। যে কোনো দেশে আপনার যে কোনো আপনার দ্রব্যমূল্য বাড়ার একটা লিমিট থাকে, এইখানে কিন্তু লিমিট নাই, যে যার মতো করে কিন্তু বাড়িয়ে নিচ্ছে, এটাই কিন্তু স্বাভাবিক। বর্তমানে পুরনো পেঁয়াজ 100 টাকার উপরে বিক্রি হলেও কমে মিলছে নতুন পেঁয়াজ। রাকিব হোসেন, ৭১, ঢাকা। একসময় শিক্ষার্থীদের স্বপ্ন ছিল পাশ করেই সরকারি বা বেসরকারি অফিসে চাকুরি করবে। পরিবর্তন হচ্ছে সেই চাওয়ার। এখন বিশ্ববিদ্যালয় তো বটেই, স্কুল থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। শুধু স্বপ্ন নয়, তা বাস্তবায়নেও বেশ কর্মতৎপর তারা। শিক্ষার্থীদের নতুন নতুন স্বপ্নের পেছনে ছোটার গল্প জানাচ্ছেন আমাদের সহকর্মী হুমায়রা সিদ্দিকা, ছবি তুলেছেন আমানুল্লাহ। সরকারি চাকুরে হবার স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু তা পেয়েও শুধুমাত্র হোটেল ব্যবসা করার জন্য সেই চাকুরি ছেড়ে দেন রবিউল ইসলাম। মিশন এবার উদ্যোক্তা হওয়ার, সঙ্গী ছোট ভাই রকিবুল ইসলাম। শুরুর গল্পটা মোটেও সহজ ছিল না। মগবাজারের ছোট রান্নাঘর থেকে শুরু করেন অনলাইনের মাধ্যমে ফুড ডেলিভারি। প্রথম 6 মাস লাভের মুখটাও দেখা হয়নি। কখনো থাকতে হয়েছে না খেয়ে, আর চলতে হয়েছে ধার দেনা করে। মাত্র 6 মাসে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ান দুই ভাই। বার্গার, চাউমিন, পিৎজা সহ বিভিন্ন ফাস্টফুড ডেলিভারি করে এখন মাসে লাভ হচ্ছে 50,000 টাকার ওপরে। বাংলাদেশ পুলিশে তখন চাকরি হয়, আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ওইটা আসলে রিজেক্ট করি। চাকরির কোনো সেক্টরে ঢুকে এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। লেখাপড়ার পাশাপাশি রাত্রেবেলা এই ফুড ডেলিভারি কাজটা করতেছি। আগে কিছু রান্না শিখছি আমার আম্মুর থেকে, দেন তারপর একটা শেফের কাছ থেকে কিছু শিখে একটা কোর্স করি আমি রান্নার। তারপর আমি লেখাপড়ার পাশাপাশি রান্নার কাজটা আমি করতেছি। এখন শোনাবো বিশ্ববিদ্যালয় পড়ুয়া চন্দ্রিমার কথা। টিউশনির টাকা বাঁচিয়ে অনলাইনে শুরু করেন জুয়েলারি আর ঘড়ির ব্যবসা। খুঁজে খুঁজে মানসম্পন্ন পণ্য কিনে তা আবার বিক্রি করেন অনলাইনে। গ্রাহকের সাড়াও বাড়ছে দ্রুতই। গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে চন্দ্রিমার স্বপ্ন এখন উদ্যোক্তা হবার। মেয়ে বড় উদ্যোক্তা হবেন এমন স্বপ্নই দেখেন বলে অশ্রুসিক্ত চোখে জানান মা মুন্নি বড়ুয়া। অনেক বড় উদ্যোক্তা হোক সেটা আমি চাই, আমি মা হিসাবে, এবং ওর বাবারও খুব ইচ্ছা ওর মেয়ে একটা কিছু হোক। আমি কাজ করছি ছোটদের ঘড়ি নিয়ে এবং মেয়েদের জুয়েলারি নিয়ে। এই ব্যবসাটাকে আমি আরও বড় পরিসরে নিয়ে যেতে চাচ্ছি। আমি আরও বড় একটা উদ্যোক্তা হতে চাচ্ছি।
বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে স্কুলের পড়ুয়ারাও। এই যেমন সারফারাজ, বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তার ফাস্টফুডের দোকানটি সবার থেকে আলাদা। খাবার তৈরি থেকে পরিবেশনা কিংবা গোছানো এক হাতে সারতে হয় সব কাজ। সবাই তো চায় বড় হয়ে ইঞ্জিনিয়ার বা ডক্টর হবে, কিন্তু আমি আগের থেকেই ভাবতাম যে এরকম একটা বিজনেস স্টার্ট করব, তাই আমার মা বাবার সাপোর্টে আমি এখন থেকে এই খাবারের দোকানটা দিলাম। 16 বছর বয়সী সারফারাজ বলেন ভবিষ্যতে বড় রেস্তোরাঁর মালিক হতে চান তিনি। এমন স্বপ্নে তার প্রধান সঙ্গী মা। এই দিক থেকে আমার যে ইনকামটা আসে, এই দিক থেকে ইনকাম দিয়ে আমি আমার বাবা মাকে বা আমার পড়াশোনাতে হেল্প করি। ছেলে মেয়েদের এই ধরনের আগ্রহকে ভবিষ্যতের জন্য ভালো বলে মনে করছেন শিক্ষকরাও। পড়ালেখা বা পাঠ্যপুস্তক নির্ভর যে প্রবণতা আগে ছিল, সেখান থেকে সরে এসে সে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে এবং অর্জন করার মাধ্যমে সে ভবিষ্যতে কম্পিটিটিভ ওয়ার্ল্ড অনলাইন হোক আর অফলাইন হোক সেখানে সে টিকে থাকতে পারছে এবং সে নিজেকে নতুনভাবে তৈরি করতে পারছে। একটা সময় পড়াশোনা শেষ করে ক্যারিয়ার নিয়ে ভাবতেন শিক্ষার্থীরা, তবে এখন পাল্টে গেছে সময়। পড়াশোনা চলাকালীনই ক্যারিয়ার নিয়ে ভাবছেন তারা। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সিলেক্টিভ কোনো পেশা নয়, উদ্যোক্তা হতেই বেশি আগ্রহী শিক্ষার্থীরা। সন্তানদের নিয়ে চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে অভিভাবকদেরও। ছেলে মেয়ের উদ্যোক্তা পেশাকে সাপোর্ট করছেন তারাও। হুমায়রা সিদ্দিকা, 71, ঢাকা। কেমন আছেন মনের কথা বলা মনের মানুষ মুস্তফা মনোয়ার। 90 বছর পার করা অগ্রগণ্য এই চিত্রশিল্পীর জীবন এখন কাটছে বিছানায়। পেয়েছে স্মৃতিশক্তির লোভ, তবুও ভোলেননি রবীন্দ্রনাথকে। অনায়াসে শোনান বাবা গোলাম মোস্তফার লেখা কবিতা আমরা নতুন আমরা কুড়ি, আর শোনান জীবনে কোনো খেদ নেই। নবতিপর এই শিল্পীর কথা শুনেছেন পার্থ সঞ্জয়। আমরা নতুন আমরা করি নিখিল বন নন্দনে, অষ্টে রাঙা হাজে রেখা জীবন জাগে স্পন্দনে। লক্ষ্য আছে অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব অন্তরে। বাবা কবি গোলাম মুস্তফার লেখা কবিতাখানি তার মুখে অনায়াসে উঠে আসে, তবে আসে না বাবার আর তেমন কোনো স্মৃতি। সারাক্ষণ তাকে দেখে রাখতে হয়, বিছানাতেই কাটে বেশিরভাগ সময়। তবে মাঝে মাঝে হুইল চেয়ারে ঘরটা ঘুরিয়ে দেখান স্ত্রী মেরি মনোয়ার। আজকে তোমরা দেখলে যে কথা সুন্দর করে বলছে, মাঝে মাঝে একটু খেয়ে হারিয়ে যাচ্ছে, এটাই নতুন জটিলতা। তো এটা অবশ্য বয়সের সঙ্গে সঙ্গে যে কোনো মানুষেরই হতে পারে। মাঝে মাঝে গেয়ে ওঠেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা। তবে বুকে বেঁধে রাখেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের যে সুর এবং স্বর আমাদের মধ্যে গেঁথে দিয়েছেন, এর সঙ্গে রবীন্দ্রনাথ মিলিয়ে এমন একটি বড় কাজ করে গেছেন। দেশে আরো অনেক প্রথমের মতো বাংলাদেশ টেলিভিশনের সাথেও জড়িয়ে আছে তার নাম। নাটক রক্তকরবী কিংবা পাপেট শো অথবা নতুন কুড়ি তাঁরই সৃষ্টিকর্ম। মনের কথার কথা বলতেই বললেন, মনের কথা মানে বাচ্চাদের মনের কথা, দেশের মনের কথা এবং সমস্ত জাতির মনের কথা। রক্তকরবী মানে তো আমার জীবনের রক্তকরবী। বার্ধক্যের জীবনে অনেকটাই জুড়ে আছেন নাতনি, যাকে আদর করে ডাকেন বুবুরানী। বুবুরানী, এটা হলো আমার সবচেয়ে প্রিয় ডাক, আর এটা ওর নাকি শুনতে সবচেয়ে ভালো লাগে আমার এই ডাকটা। আমাদের নাতনি আমায়া যখন আসে দাদার কাছে, তখন ওকে দেখেই মুখটা উজ্জ্বল হয়ে যায়। দেশপ্রেমী শিল্পী বড় হয়, এমন কথা বলে শিল্পী শোনান জীবনের খেদ নিয়ে বড় হওয়া যায় না। আক্ষেপ সেরকম নেই আমার, তার কারণ হলো আক্ষেপ নিয়ে বেশি দূর চলা যায় না। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।